পরিষদের শপথ অসাংবিধানিক, স্বরাষ্ট্রমন্ত্রী সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের। ঈদ ঘিরে ঢাকা ছাড়ছে মানুষ, রেল ও বাস স্টেশনে উপচে পড়া ভিড়, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ইসরায়েলে সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে ইউরেনিয়াম, দাবি তেহরানে। শেরে বাংলায় জমে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই, স্বাগতিকদের অপেক্ষায় রাখল পাকিস্তান। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্রপতির আদেশের ওপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দল অসাংবিধানিক কাজ করেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান সংকট সংসদের সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে বিএনপি সরকার দ্বিচারিতা করছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার বিল উত্থাপন কর্মসূচিতে না থাকলেও প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। সংসদ অধিবেশনের পর বিরোধী দলীয় নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদ সংকটের সমাধান সংসদেই করতে হবে। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। এ নিয়ে ক্ষোভ জানান 11 দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাশ করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ হা না ভোটের মাধ্যমে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 29 মার্চ 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার বিরোধী আজকের সংসদ অধিবেশনেই তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি গণভোট মানে কিনা তা জাতির কাছে পরিষ্কার করারও দাবি জানান তিনি। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আল্লামা সাঈদী ফাউন্ডেশন আয়োজিত মানবিক ও শান্তিময় সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ উপেক্ষা করে সংবিধানকে নিজেদের মতো ব্যবহার করছে বিএনপি। গণভোটের রায় অনুযায়ী সংস্কার না হলে রাজপথ ও সংসদে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বিচারিক হত্যাকাণ্ডের শিকারদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় সাঈদী ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথাও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তাই স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপারি তারা বলার চেষ্টা করছে, যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে, গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখবো। আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হচ্ছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ রায়টি লিখেছেন। এর আগে গত ২০ নভেম্বর আপিল বিভাগ এই রায়টি দেন। এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ফিরল। এই সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগ বলেছে চতুর্দশ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ হয়। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সেখানে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বেলা ১১:১৭ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস এবং এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল। এর আগে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শনিবার সকালে তার মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানানো হয় বিএনপির পক্ষ থেকে। গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। ১৮তম দিনে এসে পর্দা নামল এবারের অমর ২১শে বইমেলার। শেষ দিনে পাঠক দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনের সঙ্গে বইমেলায় এসে পছন্দের বইটি কিনতে পেরে খুশি পাঠকরা। তবে মেলার সংক্ষিপ্ত হওয়ায় আশানুরূপ বই বিক্রি করতে না পারায় হতাশ প্রকাশকরা। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের চেয়ে ২৫ দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হয় এবারের অমর ২১শে বইমেলা। যদিও রমজান মাস থাকায় পুরো বইমেলা জুড়েই পাঠক সমাগমে অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভাটা পড়ে। শেষের কয়েকদিনে মেলায় পাঠক সমাগম বেশি ছিল। কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে মেলায় আসেন পছন্দের বই কিনতে। ফ্যামিলির সাথে আসা হয়েছে। আর বই বলতে গেলে থ্রিলারটাই পছন্দ। তো হ্যাঁ, একটু খারাপ লাগছে, আর কিছুদিন এক্সটেন্ড করা গেলে মানে বাড়ানো গেলে ভালো লাগতো। আসলে বাচ্চা প্রত্যেকবারই আসার একটা তার আকাঙ্ক্ষা থাকে। এইবারও অনেক আগে থেকে বলছিল, কিন্তু মেলা যে হঠাৎ শুরু হয়েছে বা দেরি করে আবার শেষ হচ্ছে আগে, এই জন্য হঠাৎ করে জানতে পারলাম যে আজকে শেষ। এখন তার আবদার রাখতেই আজকে আসা। এবার তো বইমেলা খুব স্বল্প সময়ের জন্য হয়েছে, তো আসলে কেমনভাবে চলে গিয়েছে বুঝতেই পারিনি। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বই বিক্রি কম হওয়ায় হতাশ প্রকাশকরা। সবচেয়ে বড় বিষয় হলো বর্তমান সময় অনলাইনে কেনা যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে অনেকেই অনলাইনেও অর্ডার করছে। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে এত বেশি সাড়া পায়নি, কিন্তু শেষের দিকটাতে অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে। বিগত বছর যেরকম সেল হচ্ছে, এবছর আসলে সেরকম সেল আশানুরূপ সেল হয়নি, এবং প্রত্যেক বছর সন্ধ্যার পরে যে ভিড়টা হয় এবার সেই ভিড়টাও হয় নাই। তা ডেলি 10টা 12টা কোনদিন 15টা, অর্থাৎ পার ডে হিসেব করলে দেখা যায় যে 1500-1400 পার ইনকাম। তো এতে করে আমাদের যে ইফতারি খরচ হয়েছে তাই শেষ হয়ে গেছে, মানে আমাদের চরম ক্ষতি হয়েছে। মানে বইমেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জ্ঞান বিস্তারে উপজেলা পর্যায়ে লাইব্রেরি স্থাপনের কথা জানান। বহুমাত্রিক সমাজের মাঝে যে আমরা যে জ্ঞান, একমাত্র জ্ঞানই পারে একটা সমাজকে শাসন করতে। আবার আমাদের সন্তানদেরকে সেই বইয়ের জগতে নিয়ে যেতে চাই, যে আমরা প্রত্যেক উপজেলায় লাইব্রেরি নিয়ে যাব।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের শেষ হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ওমরা মৌসুম উপলক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটি সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ওমরা ভিসা ইস্যু শেষ দিন হবে শাওয়াল মাসের প্রথম দিন বা 20 মার্চ। তবে ওমরা যাত্রীদের অবশ্যই 15 শাওয়াল বা 3রা এপ্রিলের মধ্যে সৌদিতে প্রবেশ করতে হবে। এছাড়া ওমরা পালন শেষে যাত্রীদের জিলকদের মাসের প্রথম দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে বলে জানানো হয়। সৌদিতে অবস্থানরতদের পবিত্র হজ পালনের জন্য অবশ্যই বৈধ হজ ভিসা থাকতে হবে। ওমরা ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না বলে এবারও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল বিদেশে রপ্তানি শুরু করেছে, যা দেশীয় উৎপাদিত পণ্যকে বিশ্ববাজারে পরিচিতি দিচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকিজ বাইসাইকেলে এই রপ্তানি দেশে বাইসাইকেল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে। প্রতিষ্ঠানটি গত 12 মার্চ নেদারল্যান্ডের উদ্দেশ্যে তাদের প্রথম কনসাইনমেন্ট শুরু করেছে। রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এবং নতুন 1000 কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্প ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। আকিজ বাইসাইকেল ভবিষ্যতে ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশের বাজারে রপ্তানি সম্প্রসারণের কর্মপরিকল্পনা করছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। জমকালো ইফতার মাহফিলের আয়োজন করেছে ডায়মন্ড হাউস। রাজধানী গুলশান শুটিং ক্লাবে এই বিশেষ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটর, দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরগণ এবং বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পবিত্র মাহে রমজানকে ঘিরে এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যে রাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।